এখনো সংকট কাটেনি ভোজ্য তেলের। রমজান সামনে রেখে চাহিদার তুলনায় অতিরিক্ত ভোগ্যপণ্য আমদানি, কঠোর নজরদারির কথা জানালেন অর্থ উপদেষ্টা। আমদানি করা ফলকে বিলাসী পণ্য না ধরে অতিরিক্ত শুল্ক প্রত্যাহারের দাবি ব্যবসায়ীদের। কমানোর পক্ষে ট্যারিফ কমিশনের সুপারিশ, রোববার রাজস্ব বোর্ডের সঙ্গে বৈঠক। দেশের ইতিহাসে সর্বোচ্চ 2 দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। ভরি ঠেকল 1,54,000 টাকায়। 21শে ফেব্রুয়ারি ও সাপ্তাহিক ছুটিতে মেঘ পাহাড়ে পর্যটকদের ভিড়। দেবতাখুম খুলে দেয় বাড়তি উচ্ছ্বাস। শিগগিরই রুমা ও থানচিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস। এবং অবৈধভাবে ইউরোপে ঢুকতে লিবিয়ায় জড়ো প্রায় 7 লাখ অভিবাসন প্রত্যাশী। ভিসা জটিলতায় ঘটনায় 2 বাংলাদেশি সহ 5 জনকে গ্রেফতার করেছে ইতালির পুলিশ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। বাণিজ্য সময়ের শুরুতেই মহান দিবসের খবর। রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করছে জাতি। কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফারুক ভুঁইয়া রবিন ও ফারজানা আলম লিনা। সরাসরি যাচ্ছি তাদের কাছে। স্মৃতির মিনার, গৌরবের মিনার, কেন্দ্রীয় শহীদ মিনারে এখন হাজার হাজার মানুষের ঢল। মানুষ আসছে, সময় গড়াচ্ছে, ভিড় বাড়ছে। ঠিক একইভাবে এই সময়টিতে আমরা দেখতে পাচ্ছি নানা শ্রেণী পেশার মানুষ এখন কেন্দ্রীয় শহীদ মিনারে আসছেন এবং সময় যত গড়াচ্ছে ততই কিন্তু ভিড় বাড়ছে। এবং এই মুহূর্তেই আমরা দেখতে পাচ্ছি একেবারে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা পেরিয়ে জগন্নাথ হল এবং SM হল পেরিয়ে কিন্তু অনেক মানুষ কিন্তু এখনো তারা সারিবদ্ধভাবে অপেক্ষায় আছেন কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য। রিনা, দেখছিলাম মানুষের যথেষ্ট পরিমাণ ভিড় রয়েছে। একদম বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা যথারীতি বলছি যে বিভিন্ন স্তরের মানুষ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং শিক্ষক সবাই কিন্তু আসছেন। সবার মধ্যে একটা স্বতঃস্ফূর্ত ভাব, তারা সবাই করছেন আজকের এই শহীদদের উদ্দেশ্যে যে শ্রদ্ধা নিবেদনের পালা, যে মহাযজ্ঞ, সেই যজ্ঞে কিন্তু তারা নিজেদেরকে স্বতঃস্ফূর্তভাবেই সঙ্গী করে নিচ্ছে। মানুষ যখন আসছে শ্রদ্ধা নিবেদন করতে তখন কিন্তু একইভাবে তারা যেমন স্মরণ করছেন 1952 সালের 21শে ফেব্রুয়ারি যারা নিজেদের বিলিয়ে দিয়েছিল মায়ের ভাষার মর্যাদা রক্ষা করার জন্য এবং রাষ্ট্রভাষা বাংলার স্বীকৃতি আদায়ের জন্য, তাদের যেমন স্মরণ করছেন ঠিক একইভাবে আমরা তাদের সে আত্মত্যাগকে কতটা মূল্যায়ন করতে পেরেছি বা তার কতটা মূল্য দিতে পেরেছি সে নিয়েও কিন্তু সাধারণ মানুষের মধ্যে নানা ধরনের যে বিশ্লেষণ। অনেকে কিন্তু বলছেন যে বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য আমাদের যতটা সচেতন হওয়া দরকার এখন কিন্তু ততটা দিতে পারেনি। বিশেষ করে সর্বস্তরে বাংলার ব্যবহার নিশ্চিত করার জন্য এখনো অনেক জায়গাতে উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে এবং সে নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট পরিমাণ খেদ রয়েছে। তারা বলছেন যে বাংলাদেশের মানুষের লড়াই, সংগ্রাম, আন্দোলন নানান ক্ষেত্রে কিন্তু যে 21 তাদেরকে অনুপ্রাণিত করেছে, কিন্তু একইভাবে এই বাংলার ব্যবহার নিশ্চিতের ক্ষেত্রে কিংবা বিশুদ্ধ বাংলার ব্যবহার নিশ্চিত করার ক্ষেত্রে যতটা উদ্যোগী হওয়া দরকার সে জায়গাতে হয়তো যে কোথাও খামতি রয়ে গেছে। এবং এই যে নানানভাবে 21 আমাদেরকে অনুপ্রেরণা করেছে, অনুপ্রাণিত করেছে, সেটি যেমন দেখা যাচ্ছে যে রাজনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, এমনকি সাংস্কৃতিক কিংবা নানানভাবেই কিন্তু সেই জায়গাতে মানুষের মনোযোগের ক্ষেত্রে আমরা যদি দেখতে পাচ্ছি যে 21
কিন্তু বড় ধরনের কিন্তু প্রভাব রয়েছে লিনা। হ্যাঁ রবিন, ২১ শিল্প সাহিত্যে নানাভাবে অর্থাৎ বহুমাত্রিকভাবে এসেছে। আমরা বলতে পারি যে শিল্পের এমন কোনো মাধ্যম নেই যেখানে ২১-এর প্রভাব পড়েনি। যদি একটু বলি যে কবিতা, গান, নাটক, প্রবন্ধ, এমনকি সিনেমা, সব কিছুতেই কিন্তু ২১-এর প্রভাব পড়েছে। একটু কবিতার কথাই যদি বলি, শামসুর রহমান বলেছেন, আমার দুঃখিনী বর্ণমালা বলো তোমাকে উকিলে আর কি থাকে বলো। এই যে কবিতা, এর যে অন্তর্নিহিত অর্থ, সেখানে কিন্তু এক ভীষণ রকমের আবেগ, এবং সেই আবেগ কিন্তু প্রকাশিত হয়েছে মহান এই যে ২১-এর যে চেতনা তাকে নিয়ে। এবং এভাবেই কিন্তু আল মাহমুদ, শামসুর রহমান তারা নানাভাবে কবিতা, গানের মাধ্যমে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের মানুষের আবেগ ঠিক একইভাবে আমাদের সামাজিক, রাজনৈতিক এবং কি ব্যক্তিগত সবখানে কিন্তু যে দেশের ব্যাপক প্রভাব রয়েছে, এবং সেই কারণে কিন্তু যে মানুষ প্রতি বছরই এই দিনটিতে এসে তারা ভাষা শহীদদের অবদানকে স্মরণ করেন এবং তারা ভাষার কথা আমরা শুধু একদিন আমাদের জাতীয় প্রতিটি দিনেই যেন সে ২১ আমাদেরকে প্রভাবিত করুক, এমনটি সাধারণ মানুষ চাইতে হয়েছিল। আমার কাছে এখানকার মতন সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারে। দর্শক, অর্থ বাণিজ্যের পাশাপাশি আজ আমরা আলোচনা করব রমজানকে সামনে রেখে বাজার পরিস্থিতি নিয়ে। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন রাজধানীর মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সৈয়দ মোহাম্মদ বশির উদ্দিন। এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগতম। এ বিষয়ে কথা বলার আগে আমরা পরপর দুটি প্রতিবেদন দেখে আসব। রমজানকে সামনে রেখে পর্যাপ্ত ভোগ্যপণ্যের আমদানি হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঋণপত্রের তথ্যে বলা হচ্ছে, জানুয়ারি পর্যন্ত গেল ৪ মাসের ব্যবধানে ভোজ্য তেলের আমদানি বেড়েছে ৩৪%, চিনির বেড়েছে ২০% ও ছোলার ৬৪%। অর্থনীতিবিদরা বলছেন, এসব পণ্য বাজারে চাহিদা অনুযায়ী সরবরাহ করতে না পারলে স্বস্তি মিলবে না ভোক্তার। ভোজ্য তেল গড়ে প্রতি মাসে ১.৫ থেকে ২ লাখ মেট্রিক টন চাহিদা থাকলেও রমজানে তা হয়ে যায় দ্বিগুণ। এই পণ্যটি প্রায় ১.৫ মাস ধরে নিত্যপণ্যের বাজারে পড়েছে সরবরাহ সংকটে। অথচ বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ ব্যাংক জানালো, ১ বছর আগের তুলনায় গেল অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত ৪ মাসে দেশে ভোজ্য তেল আমদানি হয়েছে ৫,৯৮,২৫২ মেট্রিক টন, যা ১ বছর আগের তুলনায় ৩৪% বেশি। এলসি নিষ্পত্তির হালনাগাদ ওই পরিসংখ্যানে দেখা যাচ্ছে, রমজানের চাহিদা বেড়ে দ্বিগুণ হয়ে যাওয়া পণ্য চিনির আমদানি গেল জানুয়ারি পর্যন্ত ৪ মাসে ২০% বেড়ে ঠেকেছে ৪,৫৪,০৩৪ মেট্রিক টনে। বছর জুড়ে এই পণ্যের চাহিদা ১৮ থেকে ২০ লাখ মেট্রিক টন হলেও রমজানেই দরকার হয় প্রায় ৩ লাখ মেট্রিক টন। রমজানের চাহিদা বাড়ে ছোলার। বছর জুড়ে ১,৪০,০০০ মেট্রিক টন দরকার হলেও রোজার ১ মাসেই প্রয়োজন হয় ৯০,০০০ মেট্রিক টনের বেশি। বাংলাদেশ ব্যাংকের তথ্য, গেল জানুয়ারি পর্যন্ত ৪ মাসে ছোলা আমদানি হয়েছে ৯৭,৫৫৫ মেট্রিক টন। বছর ব্যবধানে যা বেড়েছে ৬৪%। এ সময়ে বছর ব্যবধানে খেজুরের আমদানি ২৩% বেড়ে দাঁড়িয়েছে ১৪,৪২০ মেট্রিক টনে। ডাল জাতীয় পণ্যের আমদানি ৪০% বেড়েছে ১,০৯,৩৭৮ মেট্রিক টন থেকে বেড়ে দাঁড়িয়েছে ১,৫৭,৮৩৭ মেট্রিক টনে। মটর ডালের আমদানি বেড়েছে ৮৫%। পেঁয়াজের আমদানিও ২% বেড়ে ২,৮০,৬১১ মেট্রিক টনে ঠেকেছে। অর্থনীতিবিদরা বলছেন, আমদানি বৃদ্ধির পরিসংখ্যান তখনই তৃপ্তি দিবে যদি তা চাহিদা মতো সরবরাহ করা হয় বাজারে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য, এ সময় মশলা জাতীয় পণ্য আদার আমদানি ৫৬%, রসুনের আমদানি বেড়েছে ২০%। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। রমজানের জন্য নিত্য পণ্যের পর্যাপ্ত মজুদ আছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। বিকেলে পল্টনে এক সেমিনারে তিনি আরও বলেন, প্রবাসী আয় ও অর্থ পাচার বন্ধের কারণে রিজার্ভ বাড়ছে। এদিকে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানিয়েছেন, ভোক্তাদের স্বস্তি দিতে রমজানে খুচরা ও পাইকারি বাজার কঠোরভাবে নজরদারি করা হবে। সমালোচনা করবেন, আমরা সেটাকে। নানান চ্যালেঞ্জে দেশের অর্থনীতি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানালেন, এত সমস্যা একসঙ্গে আর কোনো দেশে হয় না। এতগুলো সমস্যা একসাথে সাধারণত কোনো দেশে হয় না। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পল্টনে ইআরএফ আয়োজিত সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং ব্যাংকিং খাতের সংস্কার শীর্ষক সেমিনারে অংশ নিয়ে অর্থনীতির নানা চ্যালেঞ্জ ও প্রত্যাশার কথা তুলে ধরেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। আমাদের যে রিজার্ভের পতন, সেটা তো এখন আর নাই, সেটা তো এখন একটু একটু হলেও বাড়ছে। আমাদের রেমিটেন্সের প্রবাহ সেটা খুবই শক্তিশালী,
মূল কারণ হচ্ছে অর্থ পাচারটা উপরের শ্রেণীর থেকে যেটা হচ্ছে সেটা একটু কমে আসছে। গভর্নর জানান, মূল্যস্ফীতি ৫% নিচে আনার লক্ষ্যে কাজ করছে সরকার। আসন্ন রমজানে নিত্যপণ্যের সরবরাহে ঘাটতি না থাকার আশ্বাস মেলে গভর্নরের বক্তব্যে। আমার লক্ষ্য হচ্ছে 7 থেকে 8% নামিয়ে আনা জুনের মধ্যে। আই এম স্টিল হোপফুল। এবং আমাদের লক্ষ্য কি? আমাদের লক্ষ্য হচ্ছে ইনফ্লেশনকে 5-এর নিচে নামিয়ে আনতে। চাল বলেন, গম বলেন, চিনি বলেন, বলেন, সবগুলোতে 20% থেকে 30% বৃদ্ধি হয়েছে এই অক্টোবর টু জানুয়ারি মাসে। সো উই আর ওয়েল স্টকড ইন টার্মস অফ রমাদান। একই দিন সচিবালয়ে সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, ভোক্তাদের স্বস্তি দিতে রমজানে কঠোর নজরদারিতে থাকবে খুচরা ও পাইকারি বাজার। আমিও তাদেরকে বলছি লোকাল লেভেলে আপনারা মনিটর করবেন হোলসেলারদের এবং রিটেলারদের, যাতে কোনো রকম ম্যানিপুলেশন যেন না হয়। রোজার সময় আমরা এনশিওর করবো যে কারো বিষয় না। আর রোজার সময় আরেকটা দেখবেন, আমরা একটা এক্সট্রা সেলস সেন্টার করেছি, আপনারা দেখেছেন না কতগুলো এক্সট্রা লোকে। অর্থাৎ সাধারণ মানুষের জন্য কোনো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের জন্য কোনো রকম অসুবিধা না হয়। ইতিমধ্যে জেলা প্রশাসক সম্মেলনে বাজারে কঠোর নজরদারির বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা। জিন্নাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। আপনার কাছে আসবো। আমরা পরিসংখ্যান বলছে আমাদেরকে যে আমরা অনেকটা তৃপ্ত, পরিসংখ্যান অনুযায়ী আমরা তৃপ্ত আছি, কিন্তু বাজার পরিস্থিতি আসলে কি বলছে? বাজারে তৃপ্তির অবস্থাটা কতটুকু আপনারা দেখছেন? আপনাদের পর্যবেক্ষণ কি বলছে? প্রথমে লাখো শহীদদের শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য বলছি। বাজার এখন যে অবস্থা চলছে, প্রচুর পরিমাণের মজুত আমাদের দেশে আছে। এখন বাজার মনিটরিং যদি ভালো মতন হয়, তাহলে আমার মনে হয় বাজারের আর দাম ঊর্ধ্বগতি হওয়ার সম্ভাবনা কম। কিন্তু মনিটরিং থাকতে হবে ঠিক মতন। পর্যাপ্ত পরিমাণ মাল, ডাল, ছোলা, তেল, চিনি সবই পর্যাপ্ত পরিমাণ আছে আমাদের দেশে। শুধু মনিটরিংটা ভালো করে করলে আমার মনে হয় মার্কেটটা ঠিক থাকবে। এখানে একটু আমি প্রশ্ন যোগ করতে চাই। তেলের সরবরাহের কথা বলছিলেন, আসলে সরবরাহটা কি আপনারা স্বাভাবিক দেখতে পাচ্ছেন? স্বাভাবিক মনে হচ্ছে আপনাদের কাছে? না, সরবরাহটা স্বাভাবিক না। সরবরাহটা কিছু অস্বাভাবিক থাকার কারণে হয়তো কিছু কিছু জায়গায় তেলের দাম বাড়তি আছে। তো এটা যদি সরবরাহ যদি ঠিক রাখে, তাহলে আমার মনে হয় ওই বাড়তি দামটা অতি শীঘ্রই কমে যাবে। এদিকে মিল মালিকরা কিন্তু বরাবরই বলে আসছেন যে তারা তেলের সরবরাহ করছেন, তাহলে বাজার পরিস্থিতিতে তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি না কেন? যে ওরা বলে যে আপনারা মিলে গাড়ি পাঠান, ডিউ দেওয়ার গাড়ি পাঠান, আমরা মাল ডেলিভারি দিয়ে দিব। কিন্তু গাড়ি গিয়ে 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন বসে থাকে, তারপরে তারা মাল পায় না, সিরিয়াল পায় না তারা। তো এইরকম সিরিয়াল যদি মিস্টেক হয়, তাহলে মালের প্রতি পর্তাটা বেশি হয়ে যায়। কারণ একটা ট্রাক ভাড়া প্রত্যেক দিন গুনতে হয়। আর ডেলি যদি মাল আমরা সাপ্লাই পেয়ে যায়, ব্যবসায়ীরা পেয়ে যায়, তাহলে আমার মনে হয় মার্কেট কমে চলে আসবে, নিয়ন্ত্রণে চলে আসবে। এসও কিংবা ডিওতে কোনো ঝামেলা হচ্ছে কিনা আপনার পর্যবেক্ষণ কি বলছে? না, এসও আগে তো ডিও ছিল, ডিও নাম ছিল, এখন এটাকে পরিবর্তন করে এসও নাম হয়েছে। তো এসও আমরা যারা কিনি মিল ফ্যাক্টরি থেকে যেগুলো কিনি, আমরা রেট পাই না। যে আমরা 10 টাকা দিয়ে কিনছি, 10 টাকার রেটটা যদি আমার ডিউতে লেখা থাকতো, এসোতে যদি লেখা থাকতো, তাহলে আমি জবাবদিহিতার আন্ডারে থাকতাম। কিন্তু এসোতে কোনো কিছু রেট লেখা না থাকার কারণে আমরা ব্যবসায়ীরা জবাবদিহির মধ্যে নাই, যার জন্য যে যেভাবে পারে মানে এদিক সেদিক করে ব্যবসা করার চেষ্টা করতেছে। এই জটিলতাটা কোন পণ্যের ক্ষেত্রে আপনারা বেশি লক্ষ্য করছেন? তেল, চিনি, ডাল, কোন ক্ষেত্রে? জি, আমরা এখন তেলের উপরে আর চিনির উপরে বেশি লক্ষ্য করছি। তবে চিনিটা কিছু ডেলিভারি নর্মাল হয়ে আসছে, কিন্তু সোয়াবিন, পাম এগুলো আমরা সাধারণত ভালোভাবে সময় মতো আমরা ডেলিভারি পাচ্ছিও না, যার জন্য বাজারকে কন্ট্রোলও করা যাচ্ছে না। জাতীয় ভোক্তা অধিকার কমিটি বা বিভিন্ন কমিটির সঙ্গে যখন আপনারা বৈঠকে বসেন, তখন সরকারি বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠকে আপনারা এই বিষয়গুলো উত্থাপন করলে তাদের থেকে কীরকম ফিডব্যাক আপনারা পান, বা তাদের থেকে কোনো প্রতিকারের ব্যবস্থা সম্পর্কে কি বলা হয়? না, আমরা ব্যবসায়ীরা কিন্তু খুব চাপে থাকি সব সময়। এখন ভোক্তা অধিকার যদি আমাদেরকে কোনো মিটিংয়ে ডাকে বা আমাদের কাছে আসে, তাহলে তাদের কিছু কিছু প্রশ্নের উত্তর আমরা দিতে পারি, আবার কিছু কিছু এমন প্রশ্ন হয় যেটার আমরা উত্তর দিতে পারি না। কারণ এগুলো সব উত্তর দেওয়ার একমাত্র জায়গা হলো মিল ফ্যাক্টরিওয়ালারা এগুলো সুন্দর উত্তর দিতে পারবেন। কিন্তু তাদের কাছে গিয়ে ভোক্তাদেরকে দেখি নাই যে কোনো মিল ইন্ডাস্ট্রি থেকে ভোক্তা অধিদপ্তর গেছে বা তাদেরকে এই ব্যাপারে তাদের কাছ থেকে জানতে চাইছে। আমার মনে হয় এই জিনিসটা ঠিক করলে মনে হয়
কন্ট্রোলে আসবে। আপনার সঙ্গে এ বিষয়ে আমরা পরবর্তীতে আরও আলোচনা করব, আপনি আমাদের সঙ্গেই থাকুন। এর আগে আমরা একটু বাজার পরিস্থিতি দেখতে সরাসরি চলে যাব কারণ বাজারে। বাজার পরিস্থিতির সর্বশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি রাজধানীর কারওয়ান বাজারে। চাঁদ দেখা সাপেক্ষে রমজানের কিন্তু শুরু হতে আর 8 থেকে 9 দিন বাকি, এবং ইতিমধ্যেই বাজারগুলোতে রমজানের যে পণ্য, ভোগ্যপণ্য, সেগুলোর কিন্তু যথেষ্ট সরবরাহ আমরা দেখতে পেরেছি। যেটি শুরুতে জানিয়ে রাখতে চাই যে বাংলাদেশ ব্যাংকের তথ্য কিন্তু বলছে, সবশেষ তথ্য, যে এবার সয়াবিন তেল গত 4 মাসে প্রায় 34% সয়াবিন তেল বেশি আমদানি হয়েছে, কিন্তু বাজারে সয়াবিন তেলের সংকট কিন্তু এখনও কাটেনি। অর্থাৎ প্রায় মাস দুয়েক আগে সয়াবিন তেলের দাম বাড়িয়ে নেবার পরে বাজারে সয়াবিন তেলের যে স্বাভাবিক সরবরাহ হবার কথা ছিল সেটি কিন্তু নেই। বাজারে কোনো মতে 1 থেকে 2 লিটার সয়াবিন তেল হয়তো ক্রেতারা কিনতে পাচ্ছেন, কিন্তু 5 লিটার তেলের বোতল একেবারেই বাজারে পাওয়া যাচ্ছে না। আমাদেরকে খুচরা সয়াবিন তেলের বিক্রেতারা জানিয়েছেন যে তারা ডিলারদের কাছ থেকে যে পরিমাণ সয়াবিন তেলের চাহিদা দিচ্ছেন সেটি কিন্তু ডিলাররা দিচ্ছেন না। তারা বলছেন যে তারা কোম্পানি থেকে সরবরাহ পাচ্ছেন না। আমরা ডিলারদের সঙ্গেও কথা বলেছি। রাজধানীর কারণ বাজারের ডিলাররা বলেছেন যে এখানে প্রতিদিন প্রায় 1000 টন সয়াবিন তেলের প্রয়োজন হয়, কিন্তু তারা কোম্পানিগুলোর কাছ থেকে 100 থেকে 200 টন মাত্র সয়াবিন তেল পাচ্ছেন। তো সরকারি এত উদ্যোগ, আমদানি শুল্ক কমানো সহ যে ধরনের স্বাভাবিক বাজার রাখতে যে ধরনের তদারকি দরকার সেগুলো করার পরেও কিন্তু সয়াবিন তেলের বাজারটা এখনও স্বাভাবিক হচ্ছে না। কিন্তু যদি বলি যে রমজানের অন্য যেসব পণ্য রয়েছে, ছোলা, চিনি, বুট, এসব পণ্যের কিন্তু পর্যাপ্ত সরবরাহ রয়েছে বাজারে, এবং দাম অনেকটাই কমতির দিকে বলে আমাদেরকে জানিয়েছেন ব্যবসায়ীরা। তো রোজার নিত্যপণ্যের বাজার নিয়ে এই ছিল আমার কাছে রাজধানীর কারণ বাজার থেকে সবশেষ। সহকর্মী এম এস আরেফিন সরাসরি কারণ বাজার থেকে জানাচ্ছিলেন বাজার পরিস্থিতির সর্বশেষ। জি, আপনার কাছে আবার ফেরত আসছি। আপনারা বলছেন চাহিদা অনুযায়ী আমাদের সরবরাহ ঠিক আছে, তো চাহিদা অনুযায়ী সরবরাহ ঠিক থাকার প্রতিফলন কিন্তু আমরা সরাসরি বাজারে দেখতে পাচ্ছি না। নিত্যপণ্যের বিশেষ করে তেলের দাম ঊর্ধ্বমুখী। তো এ ব্যাপারে আপনাদের পদক্ষেপটা কি হওয়া উচিত বলে আপনারা মনে করছেন, বা তেলের বাজার স্বাভাবিক রাখতে আপনারা কোনো পদক্ষেপের বা আপনাদের কোনো দাবি দেওয়া আছে কিনা, পরামর্শ আছে কিনা আমাদের কর্তৃপক্ষের কাছে? ধন্যবাদ। আমরা যদি মিল থেকে যদি আমরা মাল ডেলিভারি সময় মতন পেয়ে যাই, আমরা আজকে পাঠালাম গাড়ি মিলে, মাল ডেলিভারি পাইলে আমরা ওই মালটা সরবরাহ করতে পারি, কিন্তু না পাইলে আমরা কোত্থেকে সরবরাহ করব? আপনাকে আমরা দেখছি আপনি বারবারই মিলের উপর একটু দায়টা চাপাচ্ছেন। তো এখানে প্রশ্ন হলো যে মিল থেকে কিন্তু বারবারই এই কথাটি অস্বীকার করা হচ্ছে। তারা বলছে তারা যথেষ্ট পরিমাণে সরবরাহ করার চেষ্টা করছে বা করছে। তো সেই ব্যাপারে সমন্বয়ের কোনো অভাব আপনি দেখছেন কিনা, বা এটা সমাধান করতে কোনো প্রয়োজনীয় পদক্ষেপের পরামর্শ আপনার আছে কিনা? না, পরামর্শ অবশ্যই আছে। যে আমাদেরকে যদি একটু, যারা আমরা ডিউ কেনা বেচা করি, যেমন আমরা মিলের থেকে ডিউ কিনি, আমি না কিনলেও আরও যারা ব্যবসায়ীরা আছে ডিউ কেনে, তারা সময় মতো মাল ডেলিভারি যদি পায় তাহলে তারা সরবরাহটা ভালো করতে পারবে। কিন্তু আমি জানি আমি ডেলিভারি পাচ্ছি না, কোনো মিলের নাম বলবো না আমরা কোনো মিলের থেকে সময় মতো আমরা সরবরাহ পাচ্ছি না। এটা কি কারণে, এটা আপনার ওখানে মনিটরিং করলে বোঝা যাবে। যে তাদের একটা কথা থাকতে পারে যে তাদের উৎপাদন সারাদিনে কতটি আর ডেলিভারি দেবে কতটি। যদি ডেলিভারিটা বেশি থাকে, উৎপাদনের চেয়ে বেশি যদি ডেলিভারি থাকে, তাহলে তো ওইখানে কিছুটা ব্রেক পড়বে। তো আমার মনে হয় এমনভাবে বেচা কিনা, মিল আলাদেরকে এমনভাবে ডিউ বেচা কেনা উচিত যে ওই ডিউগুলো যখন যাবে তখন যাতে ডেলিভারি পায়। এই এক সিস্টেমে করলে একটা কন্ট্রোলে চলে আসবে। জি, এখানে আমি একটু বড় সময় ধরে আপনাকে একটু প্রশ্ন করব। রমজান এলেই যে এই যে বাড়তি পণ্যের দাম, তেলের দাম বলেন বা যে কোনো কিছু দাম যে বৃদ্ধি পায়, এটার দায়ভার কিন্তু আপনাদের উপর কিছুটা হলেও এসে পড়ে। জনগণ আপনাদেরকে দায়ী করেন, বিশেষ করে ব্যবসায়ীদেরকে দায়ী করেন। এর পিছনে একটি কারণ হিসেবে যদি আমি একটু অ্যাড করি আপনার সাথে, সেটি হলো যে ধরুন বৈশ্বিক বাজারে কোনো পণ্যের দাম বেড়ে গেল, সাথে সাথে আমাদের বাজারে কিন্তু সেটার দাম সাথে সাথে বাড়িয়ে দেওয়া হচ্ছে, কিন্তু পরবর্তীতে বৈশ্বিক বাজারে যখন দামটা কমে যায় সেই প্রতিফলন কিন্তু আমরা বাজারে দেখি না। বাজারে আমাদের কাছ থেকে আমাদের শুনতে হচ্ছে বৈশ্বিক বাজারে সেই পণ্যটা এখন আমাদের কাছে এসে পৌঁছায়নি, আমরা বেশি দামে কেনাটাই বিক্রি করছি। তো এই যে একটা অসামঞ্জস্যপূর্ণতা বা এই যে একটা সমন্বয়ের অভাব, যেটাই বলেন আপনি, এখান থেকে আপনারা কি মুক্তি পেতে চান কিনা, বা মুক্তি পেতে চাইলে আপনাদের করণীয় কি? না, এখান থেকে আমরা মুক্তি পেতে চাই, কিন্তু আমাদের ন্যাচারালি যে কিছুটা দুর্বলতা আছে, মানে আমরা ন্যাচারালি একটু ইমানের মতন আমরা চলি না। বাইরে আমরা জানি এই রমজান মাস আসলে তারা জিনিসপত্র দাম এমন লেভেলে নিয়ে আসে, লাভ তারা করে না, মানে ভোক্তাদেরকে খুব সুযোগ সুবিধা দেয়। আমাদের দেশের ওই মনোমানসিকতা এখন আমাদের ভিতরে তৈরি হয় নাই, যার জন্য প্রতিবারই বলি জিনিসের দাম কম রাখা দরকার। আমি ইচ্ছা করলেও পারতেছি না, কেন আমাদের একটু নৈতিকতার একটু ঝামেলা আছে।
ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ। আপেল কমলার মতো আমদানি করা ফলকে বিলাসী পণ্য ধরেই কর নির্ধারণ করে রাজস্ব বোর্ড, অথচ পুষ্টির চাহিদা মেটাতে নগর জীবনে নিত্য প্রয়োজন এই ফলের। অতিরিক্ত শুল্ক বাড়ানো সেই ফল কেনা কমিয়েছেন ক্রেতারা। পচনশীল পণ্য হওয়ায় বিক্রি কমে বিপাকে বিক্রেতারা। শুল্ক বাড়ানোয় কমেছে ফল বিক্রি। পচনশীল পণ্য হওয়ায় নির্দিষ্ট সময়ের মধ্যে বিক্রি করতে না পারায় বিপাকে পড়ছেন পাইকারি বিক্রেতারা। জানাচ্ছেন খুচরা বাজারে বিক্রি কমার প্রভাব পড়েছে তাদের ওপর। আগে যারা 10 কার্টন নিছে এখন তারা 2 কার্টন নেয়। 5 দিনের গাড়ি আজকে বিক্রি করতেছি, এখনো খালি হয় না। আজকেও খালি হয় কিনা এত সন্দেহ। আগের মতোই দাম আছে, বর্তমানে বেচাকিনি নেই। সরকারি কর বাড়া দেওয়াতে অনেক ডিউটি পড়ে যায়, এজন্য ব্যবসা বেশি একটা সুবিধা না। এদিকে আমদানিকারকরা বলছেন শুল্ক বাড়ানোয় কমে গেছে তাজা ফলের আমদানি। রমজানে বাজার স্থিতিশীল রাখতে বাড়তি শুল্ক প্রত্যাহারে রাজস্ব বোর্ডের কাছে সুপারিশ করেছে ট্যারিফ কমিশন। রোববার এ নিয়ে বোর্ডের সঙ্গে আলোচনায় বসবেন আমদানিকারকরা। 1 কেজি মালদা আমার কিনা পড়ে আমার 100 টাকা, আমার ডিউটি দিতেছে 120 টাকা, তো আমার অন্য খরচা দিলে 250 টাকা আমার পড়ে গেল। 120 টাকা সরকারের ডিউটি দিতে হবে। এখন আমি যদি এটা আমি বিক্রি করবো কত? দোকানদারে নিয়ে আর রিটেলার যারা তারা তো শুকায়, এরা একটা খরচ আছে, তারা কত বেচবে? আমি ফল কিনতে গেলে আমি হিমশিম খাচ্ছি, আর যারা মনে করেন আপনি নিম্ন আয়, যাদের আয় কম, তারা কিভাবে ফলটা কিনবে? ব্যবসায়ীদের দাবি জনসাধারণের পুষ্টির কথা চিন্তা করে আমদানি করা বিলাসী পণ্যের তালিকা থেকে ফলকে বাদ দিতে হবে। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। 21শে ফেব্রুয়ারি ও সাপ্তাহিক ছুটিকে ঘিরে পাহাড় প্রেমীদের ভিড়ে মুখর পর্যটন জেলা বান্দরবান। দেবতাখুম খুলে দেয় বিপুল পর্যটক সমাগমে উচ্ছ্বসিত পর্যটন সংশ্লিষ্টরা। নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক থাকলে শিগগিরই রুমা ও থানচিতেও নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস জেলা প্রশাসকের। সোহেল কান্তিনাথের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন এন.এ. জাকির। প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি পাহাড়কন্যা বান্দরবান। পাহাড়ের সৌন্দর্য দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই ছুটে আসেন শত শত পর্যটক। তবে 21শে ফেব্রুয়ারি ও সাপ্তাহিক ছুটিকে ঘিরে প্রচুর পর্যটকের সমাগম ঘটেছে এই জনপদে। হোটেল মোটেল রিসোর্টগুলোতে নেই তিল ধারণের ঠাঁই। দেবতাখুম পর্যটন খুলে দেয়ায় এই ভিড় বেড়েছে আরো কয়েক গুণ। মেঘলা, নীলাচল, প্রান্তিক লেক, শৈলপ্রপাত, চিম্বুক, নীলগিরি সহ সবগুলো দর্শনীয় স্থানেও ভ্রমণ পিপাসুদের ব্যাপক সমাগম। জীবনে প্রথমবারের মতো এখানে আসলাম। আসার পরে আমি দেখে তো একদম মনিমুগ্ধ হয়ে গেছি। পরিবেশ সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। পর্যটকদের নিরাপদে ঘুরে বেড়াতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ট্যুরিস্ট পুলিশ। আর নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক থাকলে পর্যটকদের সুবিধার্থে শিগগিরই রুমা ও থানচির নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা জানান জেলা প্রশাসক। আমাদের ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে আমরা মোবাইল ডিউটির মাধ্যমে বিভিন্ন স্পটে আমরা টহল ডিউটি করছি। পর্যটন নির্ভরতা রয়েছে আমাদের রুমা থানচিতেও। আসলে যারা পর্যটনের সাথে জড়িত, এই ব্যবসার সাথে জড়িত, ইভেন সাধারণ জনতা, তারাও চাচ্ছে যেন আমরা সেটা খুলে দিই। গত 11ই ফেব্রুয়ারি দেবতাখুম ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে জেলা প্রশাসন। এখনো নিষেধাজ্ঞার আওতায় রুমা ও থানচি উপজেলা। এন.এ. জাকির, সময় সংবাদ, বান্দরবান। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও সাপ্তাহিক ছুটির দিনে পর্যটন শহর কক্সবাজারে ঢল নেমেছে দর্শনার্থীদের। সমুদ্রের লোনা জলে গা ভাসিয়ে আনন্দে মেতেছেন ভ্রমণ পিপাসুরা। এই মুহূর্তে সৈকতের সুগন্ধা পয়েন্টে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ছুটি মানে কক্সবাজারে পর্যটকের ঢল, সেটা হোক সাপ্তাহিক ছুটি কিংবা সরকারি ছুটি। যে ছুটি মিললেই কক্সবাজারে ছুটে আসে হাজার হাজার মানুষ। আমরা এখন লক্ষ্য করছি আজকে সাপ্তাহিক ছুটির দিন, পাশাপাশি 21শে ফেব্রুয়ারি যে সরকারি বন্ধ রয়েছে, সব কিছু মিলিয়ে বেলা যতই বাড়ছে কক্সবাজার সৈকতে বিপুল সংখ্যক পর্যটক ভিড় করছে। বিশেষ করে বালিয়াড়ি থেকে শুরু করে সাগরতীর সব জায়গায় মানুষ আর মানুষ। যে বেলা যতই বাড়ছে আমরা লক্ষ্য করছি যে বালিয়াড়ি পেরিয়ে মানুষজন তারা তীব্র রোদের মাঝে সেই রোদকে উপেক্ষা করে কিন্তু সাগরের যে নোনা জল, সেই নোনা জলে নেমে পড়েছেন এবং নোনা জলে নেমে সেখানে তারা সমুদ্র স্নান করছে, পাশাপাশি টিউবে গা ভাসিয়ে এবং পরিবার পরিজন নিয়ে যে যেভাবে পারছে আনন্দে মেতে রয়েছে। এভাবে আসলে আমরা হোটেল মোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। কক্সবাজারের যে তারা কামানের হোটেলগুলো রয়েছে একটি রুমও খালি নেই এবং অন্যান্য যে হোটেলগুলো রয়েছে সেগুলো তো 80% রুম বুকিং হয়েছিল, সেই বিষয়টি বলেছে। এই যে ভিড়, সেই ভিড়টি কিন্তু আগামী আরও 2-1 দিন থাকবে এমনটাই বলছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তবে এখানে যে বিপুল সংখ্যক
সংখ্যক পর্যটক এসেছে। সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি এতদিন সাগর অনেকটাই শীতল ছিল, কিন্তু এখন সাগরের ঢেউয়ের উত্তাপ যেমন বেড়েছে ঠিক তেমনি রোদের তীব্রতাও বেড়েছে। তাই লাইফগার্ড কর্মীরা যারা রয়েছেন তারা সার্বক্ষণিক সমুদ্র সৈকতে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। একদিকে টাওয়ারে বসে তারা পর্যবেক্ষণ করছে, অন্যদিকে সমুদ্রে যে নোনা জল রয়েছে সেই নোনা জলে যে বুট রয়েছে সে বুট দিয়ে তারা টহল দিচ্ছে, পাশাপাশি বালিয়াড়তে টহল দিচ্ছে। এভাবেই পর্যটকদের সমুদ্র স্নানের নিরাপত্তায় তারা জোরদার করেছে। অন্যদিকে আমরা যেটি লক্ষ্য করছি পর্যটকরা যেমন জেট স্কিতে চড়ছে ঠিক তেমনি বালিয়াড়তে ঘোড়ার পিঠে চড়ছে, আবার ছবি তুলছে। এভাবে আসলে আনন্দঘন মুহূর্তগুলো তারা পার করছে। তবে যে বিষয়টি উল্লেখযোগ্য সেটি হচ্ছে শুধু কক্সবাজার সমুদ্র সৈকত নয়, অন্যান্য যে পর্যটন স্পটগুলো রয়েছে বিশেষ করে রামু বৌদ্ধ বিহার, দীর্ঘ মেরিন ড্রাইভ থেকে শুরু করে ইনানি পাতুরের সৈকত, হিমছড়ি এবং পাতুয়ার থেকে সব জায়গায় কিন্তু আজকে আমরা লক্ষ্য করেছি বিপুল সংখ্যক পর্যটক। সব জায়গায় পর্যটকরা এসে তারা তাদের মতো করে আনন্দ করছে এবং এসব পর্যটকের নিরাপত্তায় কিন্তু ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি বিচ কর্মী থেকে শুরু করে জেলা প্রশাসনের লোকজন কিন্তু তারা সার্বক্ষণিক টহল রয়েছে। তবে অনেক পর্যটক অভিযোগ করছে তারা এখনো অনেক রুম পায়নি, আবার অনেকে তাদের যে লাগেজগুলো নিয়ে এসেছে সেইগুলো রাখার কোনো স্থান পাচ্ছে না। এভাবে যতই মানুষ বাড়ে ততই কিন্তু ভোগান্তিও বাড়ে, সে বিষয়টিও পর্যটকরা উল্লেখ করছে। তো এ ছিল আমার কাছে সৈকত থেকে সবশেষ। কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে সরাসরি যুক্ত ছিলেন সুজাউদ্দিন রুবেল। 2 দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। ভরিতে ৩,243 টাকা বেড়ে 22 ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে 1,54,525 টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস জানায় আজ থেকে নতুন এ দাম কার্যকর হবে। নতুন দাম অনুযায়ী 21 ক্যারেটের প্রতি ভরি 1,47,503 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,26,426 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,04,206 টাকা নির্ধারণ করা হয়েছে। ব্যবহার করা রান্নার তেল দিয়ে বায়োফুয়েল তৈরি করা সম্ভব, যা পরিবেশ ও স্বাস্থ্যগত সমস্যা সমাধানে ভূমিকা রাখবে। গ্রামীণ কৃষি ফাউন্ডেশন ও জাপানের ইউগ্লেনার যৌথ প্রতিষ্ঠান ইউগ্লেনা জিজির গবেষকরা এ বিষয়ে সমীক্ষা ফলাফল প্রকাশ করেছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর মিরপুরের চিড়িয়াখানা রোডে টেলিকম ভবনের ইউনুস সেন্টারে এই ফলাফল প্রকাশ করা হয়। অনুষ্ঠানে পুষ্টি, টেকসই উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা খাতের বিশেষজ্ঞ ও বিভিন্ন ব্যবসায়িক প্রতিনিধিরা অংশ নেন। এই কর্মসূচির মাধ্যমে ইউগ্লেনা পাউডারের পুষ্টিগুণ ও খাদ্যপণ্যে এর ব্যবহার এবং বাংলাদেশে ব্যবহৃত রান্নার তেল পুনরায় ব্যবহারের সম্ভাব্য প্রতিবন্ধকতা নিয়ে বিশদ আলোচনা করা হয়। অবৈধভাবে ইতালি সহ ইউরোপে প্রবেশ করতে লিবিয়ার বিভিন্ন শহরে জড়ো হয়েছে প্রায় 7 লাখ অভিবাসন প্রত্যাশী, যাদের মধ্যে বিপুল সংখ্যক বাংলাদেশি রয়েছে বলে জানা গেছে। নিয়মনীতির কড়াকড়ি, দীর্ঘ প্রক্রিয়া ও ভিসা সংকটের মুখোমুখি হয়ে বৈধ উপায়ে ইতালি প্রবেশের আগ্রহ হারিয়ে ফেলছে বাংলাদেশিরা। পাল্লা দিয়ে বাড়ছে অবৈধ উপায়ে দেশটিতে প্রবেশের চেষ্টা। গত কয়েকদিনে শুধু বাংলাদেশ নয়, আরও বেশ কিছু দেশের প্রায় 7 লাখ মানুষ জড়ো হয়েছে লিবিয়া সীমান্তে। ইতালির প্রভাবশালী গণমাধ্যম আনসা ও জাতীয় দৈনিক লা রিপাবলিকা জানায়, ইতালি সহ ইউরোপের বিভিন্ন দেশে অবৈধভাবে প্রবেশের উদ্দেশ্যেই জড়ো হয়েছে এই বিপুল সংখ্যক মানুষ। ইতালিতে 1 বছরের ব্যবধানে বৈধ উপায়ে বাংলাদেশিদের আবেদনের সংখ্যা নেমে এসেছে প্রায় 1/4। অন্যদিকে বেড়েছে অবৈধ অভিবাসন প্রত্যাশীদের সংখ্যা। অবৈধ অভিবাসন প্রত্যাশীদের শনাক্ত এবং পালিয়ে যাওয়া আটকাতে রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের হাতে ইলেকট্রনিক্স ব্রেসলেট পরানোর সিদ্ধান্ত নিয়েছে ইতালি সরকার। অপরদিকে অবৈধ অভিবাসীদের আলবেনিয়ায় ফেরত পাঠানোর চেষ্টা অব্যাহত রেখেছে তারা। এমনকি একটি প্রত্যাবাসন কেন্দ্র খোলারও পরিকল্পনা চলছে। ইতালিতে বর্তমানে 1 লাখেরও বেশি অবৈধ বাংলাদেশির অবস্থান। চলতি বছরের 19 ফেব্রুয়ারি পর্যন্ত কেবলমাত্র ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে এসে পৌঁছান প্রায় 2000 বাংলাদেশি। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এখনো সংকট কাটেনি ভোজ্য তেলের। রমজান সামনে রেখে চাহিদার তুলনায় অতিরিক্ত ভোগ্যপণ্য আমদানি, কঠোর নজরদারির কথা জানালেন অর্থ উপদেষ্টা। এবং আমদানি করা ফলকে বিলাসী পণ্য না ধরে অতিরিক্ত শুল্ক প্রত্যাহারের দাবি ব্যবসায়ীদের। কমানোর পক্ষে ট্যারিফ কমিশনের সুপারিশ। রোববার রাজস্ব বোর্ডের সঙ্গে বৈঠক। এই ছিল এ সময়ের বাণিজ্যে। সঙ্গে থাকুন সময়ের।